এলওপি কোত্থেকে? ঋতু ছিলাম, ঋতু আছি, নো এলওপি। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তার নির্দেশ দিয়েছেন। দেখুন, আমি আবারও বলছি, 2/3 বেশি বিধায়ক তারা শুধু আমি সেই চিঠি সই জাল তার মধ্যে যাচ্ছি না, তারা শুধু সই করেননি, তারা ফিজিক্যালি উপস্থিত ছিলেন। তো আমি এর বেশি আর কিছু বলবো না। আমি একথা আগেও বলেছিলাম, যদি প্রয়োজন হয় ফ্লোর টেস্ট করলেই হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমাদের ফ্লোর টেস্টেও কোনো আপত্তি নেই, কিন্তু মহামান্য হাইকোর্ট আজকে যে ইন্টারিম স্টে চাওয়া হয়েছিল সেই স্টে দেননি। আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা খুব পুরনো। এই বিধানসভার প্রথম বিরোধী দলনেতার নাম ছিল জ্যোতি বসু। তারপর অনেক দিকপাল মানুষ এই বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন। আমি এমন একটা চটিতে পা গলিয়েছি যে চটিটা এত বড় যে আমার পা তাতে ফিট করছে না। তো আমি যতদূর জানি আর কি, আমায় যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় বিধানসভার সেক্রেটারিয়েট থেকে বলা হয় যে আপনার এই সিটটা আপনাকে এটাতেই বসতে হবে। এটা ব্যক্তিগতব্রতর ব্যাপার নন। তো বিরোধী দলনেতার একটা নির্দিষ্ট সিট আছে। এই সিটে ডক্টর সূর্যকান্ত মিশ্রও বসেছেন, আব্দুল মান্নানও বসেছেন, এখানে পঙ্কজ ব্যানার্জিও বসেছেন, সিদ্ধার্থ রায়ও বসেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বসেছেন। আসলে অনেকে হচ্ছে ধরুন পার্লামেন্টে, আমি পার্লামেন্টে যদি 6 বছরের মধ্যে 3 বছর জেলে থাকি, তাহলে তো পার্লামেন্টটা বোঝা মুশকিল কি হলো পার্লামেন্টে, বা এসব নিয়ম নীতি। তা কেউ যদি কোনো কিছু ভেবে বলে আনন্দ পান, সমস্যার কি আছে? কারুর আনন্দ যদি এই ভেবে উনি আনন্দ পান যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্যা কি আছে? কিন্তু বিধানসভা, পশ্চিমবাংলার বিধানসভায় যেটা ফিক্স সিট বিরোধী দলনেতার, ঘটনাচক্রে আমি এই যে কালেকটিভ টিমের মধ্যে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা, তাই আমি ওই সিটটায় বসেছি। দেখুন, কুণাল ঘোষ দিনে 4 বার 4 রকম কথা বলেন। ওনার হতাশার হয়তো অনেক রকম বিষয় রয়েছে। এখন ওনার হতাশা, সেই হতাশার বহিঃপ্রকাশ, এগুলো নিয়ে সময় নষ্ট করার আমার সময় নেই, কারণ আমার অনেক জরুরি কাজ রয়েছে। আমার অনেক সময় এরকম হয়, আপনাদের এই যে এক্ষুনি একজন বলছিল যে আরও হয়তো দেরি হবে, আমি একটু টাইম লাগবে হয়তো ব্যাপারটা আরও একটু স্ট্রিমলাইন করবার জন্য। সুতরাং উনি কি বলেছেন, ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ থাকে, তো পার্লামেন্টটাও ভালো করে করতে পারেননি, এতদিন জেলে ছিলেন। এনিহাউ, অল দ্য বেস্ট উইশেস টু হিম। দেখুন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের অধিকার রয়েছে প্রশ্ন তোলার। আসলে যেটা হচ্ছে যে ধরুন, প্রশ্ন এই জন্যই হয়তো তুলতে হচ্ছে, যাকে নেতা করছেন, মালা রায় সভানেত্রী হলেন, সায়নী ঘোষ সভানেত্রী হলেন, কিন্তু খোঁজখবর রাখতে হবে। বাইট দিন, 4 বার কেন 8 বার বাইট দিন, কিন্তু এটা খোঁজ রাখুন যে যাদের সভানেত্রী করছেন বা দায়িত্ব দিচ্ছেন, তারা তার আগেই অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ষিয়ান বিধায়ক, সভাপতি করা হলো, তো রবিদা গতকাল সারাদিন তো আমাদের ঘরে ছিলেন, রেজিগনেশন দিয়ে দিয়েছেন। তা আমি শুধু অনুরোধ করব, 8 বার 16 বার 24 বার যাই বাইট দেবেন, বাইট দেওয়ার আগে এই কমিটিগুলো করবার সময় একটু খোঁজ নিয়ে নেবেন। কমিটিতে নাম আছে, আমাদের পক্ষে সই করে জমা দিয়ে দিয়েছেন। তো একটু খোঁজ নিতে হবে, তো জানতে হবে। শুধু বাইট দিয়ে রাজনীতি হয় না। বাইট সর্বস্ব রাজনীতি কেউ করতে চাইলে করবেন, অসুবিধার কি আছে?
মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বিধানসভার যে কেউ দেখা করতে পারেন। মুর্শিদাবাদের তো সমস্ত এমএলএরা আজকে দেখা করেছেন, আমিও একটা ব্যাপারে দেখা করতে গেছিলাম। তো এটাই তো স্বাভাবিক। 15 বছর ধরে পশ্চিমবাংলার বিধানসভায় যেটা চলেছিল সেটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়, আমিও বলেছি। মানে একজন স্পিকার তো কাস্টোডিয়ান অফ দি হাউস। তো মাননীয় স্পিকারকে সোজা তাকাতে হবে, ডান দিকে তাকাতে হবে, বাঁ দিকে তাকাতে হবে। 15 বছর ধরে কেউ যদি ডান দিকে তাকিয়ে থাকেন, আমার ধারণা স্পন্ডিলাইসিস হবে বা হয়েছে। তো এই বিধানসভার একটা গরিমা রয়েছে। এই বিধানসভায় হাসিম আব্দুল হালিমের মতো মানুষ দীর্ঘ সময় স্পিকারের চেয়ার আলোকিত করেছেন। সুতরাং বিধানসভার মর্যাদা, বিধানসভার গরিমা, এবং আমি এর আগে বলেছি, রিপিট হবে হয়তো, ধরুন বছরে 11 দিন হাউস ফাংশন করছে, গণতন্ত্রের জন্য একদম লজ্জাজনক। তো আমরা গতকাল বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে যেটা বলেছি, অনুরোধ করেছি, দাবি করেছি যে আমাদের বিধানসভার ওয়ার্কিং ডেজটা বাড়াতে হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা গত 15 বছরে গোটা দেশের মধ্যে সবথেকে কম দিন রান করা বিধানসভা। তো সরকার বলেছেন, স্পিকার বলেছেন যে তারা নিশ্চিতভাবে দেখবেন যাতে দিন বাড়ানো যায়। এবং সবথেকে বড় কথা, ধরুন আমি আজকে বিরোধী দলনেতা, যদি পুরনো ধারাবাহিকতা বজায় থাকতো আমার তো এখানে আসারই কথা নয়, কারণ 10 বছর লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার কথা ছিল। তো বা আজকে যে ঘটনা ঘটেছে, যখন আমি ভেতরেই ছিলাম, মাননীয় রাজ্যপাল যখন ঢুকবেন তখন আমায় খবর পাঠানো হয় ইমিডিয়েটলি বাইরে আসবার জন্য। এবং আপনারা দেখেছেন যে আমি যা কাস্টম, এটা পার্লামেন্টেরও কাস্টম, এবার 15 বছরে পশ্চিমবঙ্গের বিধানসভায় এই কাস্টম উঠে গেছিল। সেই কাস্টম ফলো হয়েছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, পরিষদীয় রাজনীতি, তার একটা কাস্টম থাকে। এটা গো অ্যাজ ইউ লাইক নয়, হুইমস অ্যান্ড ফ্যান্সিতে চলার কথা নয়। তো যা মানে অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড। তো কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা যদি শুধরে নেওয়া যায়, কেউ যদি শুধরোতে চান, সেটা পজিটিভ। এবার আমরা আজকে রাষ্ট্রপতির এই মাননীয় রাজ্যপালের অভিভাষণ হয়েছে, আমরা শুনেছি, আমরা তা স্টাডি করব। 6 ঘন্টা টাইম অ্যালটেড রয়েছে। বিরোধীরা, সরকার বলেছেন অর্ধেক সময় বিরোধীরা পাবেন। হাউস বিলংস টু দ্য অপোজিশন। আমরা আমাদের যা নির্দিষ্ট বক্তব্য আছে বক্তব্য রাখবো। বিধানসভা যাতে স্মুথলি ফাংশন করে, মানে বিধানসভা সেইভাবে যাতে ফাংশন করতে পারে, আমরা তার জন্য দায়বদ্ধ। আমি বললাম না যে কুণালবাবুর কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, অনেক জরুরি কাজ আছে। 2/3 বেশি বিধায়ক তারা আমাদের সমর্থন করেছেন। আমরা কালেকটিভ হিসেবে কি করব, মানে আমি তো এই কথা বলবো না যে ওনার শুধু বাইট দেওয়া কাজ, এর মধ্যে আমি ঢুকবো না। ওনার যা প্রাণে চাই উনি বলতে চান, বলতে পারেন। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে আর মানে এটা তো ওই যে বললাম লিউকোপ্লাস্ট লাগানো নেই তো এখন, মানে তাহলে তো 10 বছর ওনাকেও চুপ করে থাকতে হতো। আচ্ছা, ফিরহাদ হাকিম কোথায় বসেছিলেন? ফার্স্ট রোতে বিধানসভার বিরোধী দলনেতার চেয়ারের পাশের সিটে ছিলেন বিরোধী পক্ষের মুখ্য সচেতক আকরুজ্জামান। তার পাশের সিটটায় ছিলেন ফিরহাদ হাকিম। তার পাশের সিটটায় ছিলেন জাভেদ আহমেদ খান। তার পাশের সিটে, মানে পরের রোতে প্রথম আরেক যে সিটটি, সেটায় সাবিনা ইয়াসমিন, তারপরে শিউলি সাহা, তারপরে অরূপ রায়, তারপরে রথিন ঘোষ। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন না, আমি আর বলে কি হবে। অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখে বলেছেন অবিলম্বে তৃণমূলের যে তহবিল টাকা ফ্রিজ করা হোক, যাতে সেটা কোনো বন্ধ রাখা হোক, স্থগিত রাখা হোক। এটা নিয়ে কি বলবেন? কারণ হচ্ছে যে চলছে, মানে গোষ্ঠী হয়েছে না, যে কোনো সময় সমস্যা হতে পারে, কেউ যাতে টাকা তুলতে না পারে, লেনদেন যাতে না হয়। প্রথম কথা, মানে এটা শুধু ফিক্সড ডিপোজিট, লেনদেন, টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, আমাকে একটু আগে একজন ফোন করেছিলেন, ফোন করে একটা বিষয়ে বললেন, তাকে আমি পরিষ্কার বললাম যে আমি মনে করি যে যার কথা বলেছেন তিনি একজন ডাকাত, সুতরাং আমাকে প্লিজ দয়া করে ফোন করবেন না। মানে কথা যখন বলেছি, আমার কাছে কিছু তথ্য আছে। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি, তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে। এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি,
সেটাই বা কী করে প্রমাণ হবে? সুতরাং তদন্তের স্বার্থে তো আর আমি মানে এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি। তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সে তো আমি প্রমাণ করতে পারবো না। সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। আমার এটা সম্যকভাবে জানতে হবে। তখন এখন তবে বর্ষা হচ্ছে, তো ব্রিগেডে বৃষ্টি হলে সেখানে কোনো ধরনের কর্মসূচি করা মুশকিল। আমায় জাভেদদা বলছিলেন যে ব্রিগেডে এবার যে নামাজ হয়েছে তাতে খুবই সুষ্ঠুভাবে নামাজ হয়েছে, কোনো ধরনের সমস্যা হয়নি। বাকি বিষয়টা আমি খোঁজ নেবো। তবে একটা কথা কানে আসছিল যে ব্যাপক আকারে বৃষ্টি হলে, আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি হলে ব্রিগেডে আবার কোনো ধরনের কর্মসূচি করা কঠিন। দেখুন, সইজাল কাণ্ড নিয়ে যে তদন্ত চলছে আমি তার অন্তর্ভুক্ত। আমারও ইন্টারোগেশন হয়েছে, আমারও এক্সামিনেশন হয়েছে। স্বাভাবিকভাবে সইজাল কাণ্ডের যে তদন্ত চলছে, আমি যেহেতু তদন্তের আওতাধীন, আমি এবং সন্দীপন আমাদের একই দিনে ইন্টারোগেশন হয়েছিল, এক্সামিনেশন হয়েছিল, আমি এ নিয়ে কোনো কথা বলতে পারবো না। দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হয়, ধরুন যা আপনার স্ট্রেংথ অনুযায়ী সময় হয়, তা আমাদের কোনো সমস্যা নেই। স্ট্রেংথ অনুযায়ী ধরুন পার্লামেন্টে, আমি তো দেখেছি পার্লামেন্টে আপনার যতজন সদস্য, সেই সদস্যের ভিত্তিতে আপনার সময়। তো সরকার যদি মনে করেন যে স্ট্রেংথের ভিত্তিতে সময় দেবেন, আমাদের তো কোনো সমস্যা নেই, স্ট্রেংথের ভিত্তিতে সময় হতেই পারে। আমি এই বিষয়ে এখনো কিছু জানি না। এটুকু জানি যে 80 জন একজন জেলে আছেন। তো 80 জন বিধায়কের মধ্যে আপাতত 65 জন আমাদের সঙ্গে আছেন। আগামীকাল বা সোমবার এটা বাড়বে কিনা তো আমি এক্ষুনি বলতে পারবো না। সুতরাং 80-র মধ্যে 65% আপনারা হিসেব করে নিন। দেখুন, আমি তৃণমূলে প্রথম কথা, কে কবে কোন পদে আছে এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন। মহিলা সভানেত্রীর নাম, মহিলা সভানেত্রী তার আগেই সই করে ফেলেছেন। যুব সভানেত্রীর নাম ঘোষণা হচ্ছে, তিনি অন্যত্র চলে গেছেন। সুতরাং এই যে রবীন্দ্রনাথ চ্যাটার্জির নাম কাল ঘোষণা হলো, কাল তো প্রদীপ সরকার। সুতরাং কে কোথায় আছেন এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন। নাম ঘোষণা হচ্ছে, আমি বরং অনুরোধ করব যারা বাইট দেন যে নাম ঘোষণার পর অন্তত 24 ঘন্টা ওয়েট করে তারপর সেটা পাবলিক করুন। কারণ নাম ঘোষণা হলো, তারপর দেখা গেল 12 ঘন্টার মধ্যেই পদত্যাগের হিড়িক উঠছে। আমার কাছে তো খবর আছে যে ওই নাম যাদের ঘোষণা হয়েছে তার মধ্যে আরও অনেকে পদত্যাগ করবেন। সুতরাং মানে কার কি পদ আছে, কার কোন পদ নেই, এগুলো সব এখন ইম্যাটেরিয়াল হয়ে দাঁড়িয়েছে। দেখতে থাকুন, ধৈর্য ধরুন, মানে মেনি থিংস উইল গেট আনফোল্ডেড। পিএসও চেঞ্জ তো রুটিন প্রক্রিয়া। ধরুন আমি ব্যক্তিগতভাবে তো জানি বুদ্ধদেব ভট্টাচার্যের যারা পিএসও ছিলেন তাদের কোথায় কিভাবে ডিউটিতে পাঠানো হয়েছিল। শুভেন্দু অধিকারীর যারা পিএসও ছিলেন তারা কোথায়। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটিতে তোর কোনো কাটলমেন্ট হয়নি। তো পিএসও চেঞ্জ রুটিন চেঞ্জ। এবার এটা তো হচ্ছে যারা আধিকারিক আছেন, প্রশাসন আছেন, তারা ঠিক করবেন। পিএসওতে চেঞ্জ হয়, অনেকে আছেন পিএসও চেঞ্জ হতে থাকে, এটা নর্মাল প্রক্রিয়া। কিন্তু তার যে সর্বোচ্চ সিকিউরিটি, সেই সিকিউরিটিতে কোনো কাটলমেন্ট নেই। নিতে চাইছেন না। গতকাল যারা
সেটা তো ওনার ব্যাপার, আমি কি করে বলবো উনি কাকে নেবেন কাকে নেবেন না। সেই বিষয়ে আমি বলতে পারবো না, মানে এটা তো আমার ব্যাপার নয়। তবে এটা আমি জানি যে মানে ধরুন রাজ্যের অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তারা যখন প্রাক্তন হয়ে গেছেন তাদের পিএসওদেরও চেঞ্জ করে অন্য পিএসও দেওয়া হয়েছে, এটা নতুন কোনো ঘটনা নয়। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পিএসওদেরও কি হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রীর থেকেই জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পিএসওদের কি হয়েছিল কিছুটা তো আমিও জানি। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নাম্বার খুব গুরুত্বপূর্ণ। একটা বই মানে খুব বিখ্যাত হয়েছে, আমি ভাবছি সেই বইটা উপহার দিতে হবে অনেককে, কেননা লোকসভায় এখন 20 জন তারা অন্য একটা জায়গায় চলে গেছেন, রাজ্যসভায় 3 জন রেজিগনেশন দিয়েছেন, আরও রেজিগনেশন দেবেন, পেন্সিল হাতে থাকবে ট্র্যাপিস খেলা দেখাবার জন্যে। একজন বিখ্যাত ফরাসির একটা বই ইতিমধ্যে খুব আলোড়ন ফেলেছে, বইটার নাম জিরো, দ্য অটোবায়োগ্রাফি অফ এ ডেঞ্জারাস আইডিয়া। আমার মনে হচ্ছে এই বইটা আপনাদেরকেও দিতে হবে, আরও যারা বইটা পড়তে আগ্রহী তাদের কাছে দিতে হবে। দেখছি বইটা কিভাবে জোগাড় করে আনা যায়, আমার কাছে আছে, আরও কিছু অর্ডার দিতে হবে। আমার সঙ্গে কোনো কথা হয়নি, কথা হলে নিশ্চয়ই আপনাদের জানাবো। আগে ইংরাজি। ইংরাজি এবার, এনাফ অফ কোয়েশ্চেন্স। See, I first of all, what faction? Out of 80 MLAs, 65 are with us. So rest of the 15 people, one is in jail. For the time being, 14 are there on the other side. Let's wait and watch what happens. Honorable High Court has given a ruling, so we respect the ruling of the High Court, that's all. What Kunal Ghosh and Shobhandev Chatterjee have been stating is that today Mr. Shobhandev Chatterjee was made to sit at the designated seat of the leader of opposition, and it was given by the Assembly Secretariat. So, what do we understand of it? Is the Assembly Secretariat considering something else that you are not aware of? The leader of the opposition seat from 1957 onwards is fixed. Jyoti Basu for 10 years used to sit in this particular seat. After that, whoever has been the leader of the opposition has been sitting in this particular seat. Dr. Suryakanto Mishra used to sit in this seat. Before that, Dr. Jainal Abedin, Pankaj Banerjee, everybody sat. Vishwanath Mukherjee sat on it. Siddhartha Shankar Rai sat on it. Now you have Shubhendu Adhikari, the present chief minister, was sitting in this seat. Abdul Mannan sat on that seat. So yesterday the secretariat categorically had said that this seat belongs to the leader of the opposition. So this is the seat you will be sitting. So I sat on that particular seat. On another topic, Arup বিশ্বাস, he has written to the HDFC Bank, where the funds of Trinamool are banking, that until and because there is a dilemma on which is the real faction, which is the real Trinamool Congress, until and unless that is solved, no one should be allowed to stake any claim to the finances of it. How are you looking at it? Do you think it's going to affect your part, your members as well? No, I have seen the letter. I am in agreement with the spirit of the letter. Additionally, I feel the amount of extortion, the amount of cut money, who will ensure that the amount of cut money, the amount of extortion has not been deposited in these accounts? It is only the agencies who can probe it. So before it is being probed, and throughout the state this crackdown is going on, more crackdowns may happen. So the government or the agencies has to ensure that the cut money taken from the public
money taken from extortion has not reached this account, that has also to be investigated. So for that, this transaction must be put on hold. I have seen the letter. I don't have any objection to the letter. वो क्या बोल रहे हो वह उनका कहना है। तो पार्लियामेंट्री डेमोक्रेसी के अंदर एलओपी का स्टेटस मुझे दिया गया है। आई हैव द लेटर, इवन टू द हाई कोर्ट वो लोग जो स्टे मांगे थे वो स्टे नहीं दिए हैं। आप लोग देखे हैं ये पिछले 15 साल से बंद हो गया था, मगर आज हुआ। यही प्रैक्टिस था, जब गवर्नर एंटर करते हैं एलओपी को भी बुलाया जाता था। तो मैं अंदर था तो मुझे भी बुलाया गया। मैं जो गवर्नर जब एंटर किए, गवर्नर के साथ एंटर किया, जो कस्टम था 2011 तक। फिर जब वो बाहर आए तो भी बाहर आए। राजनीति हो या क्रिकेट, देश विदेश की ब्रेकिंग हो या आपके मोहल्ले की बड़ी खबर, सब मिलेगा एक ही ऐप में, सबसे तेज और भरोसेमंद। अभी डाउनलोड करें दैनिक भास्कर डिजिटल।